শরীফুদ্দিন শরীফ সেলিমুদ্দিন যেমনটা বলছিলেন যে এটি আসলে এই যে সংঘাত বা দুইটা দলের মধ্যে দূরত্ব একসময় তাদের জোটও ছিল। তো এই দূরত্ব কি আপনার মনে হয় তিনি যে ব্যাখ্যা দিলেন যে শুরুটা যেভাবে হয়েছে যে কারণে আসলে দূরত্বটা বেড়েছে, মাঠের রাজনীতির সঙ্গে কি আসলে সংসদের এই যে জুলাই সনদ কিংবা গণভোটের রায় বাস্তবায়ন হওয়া না হওয়া সেটার কোনো সম্পর্ক দেখেন কিনা? এগুলো আমার কাছে অনেকগুলো জায়গায় আর্টিফিশিয়াল মনে হয়। এই যে দ্বন্দ্ব, এই যে সংঘাত, অনেকগুলো জায়গায় আর্টিফিশিয়াল মনে হয়। এদের মধ্যে ফিলোসফিক্যালি একটা সংযোগ আছে, মিল আছে। পরস্পরের সাথে দীর্ঘদিন একসাথে ঘর করা, সংসার করার অভিজ্ঞতাও আছে। এবং বড় বড় পয়েন্টে আপনি দেখবেন যে খুব চমৎকারভাবে মিলে যায়। আমি যদি উদাহরণ দিই, আমাদের দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট লোকাল গভর্নমেন্ট আমরা এস্টাবলিশ করব, এবং জুলাইয়ের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিও ছিল। জুলাইয়ের প্রতিশ্রুতির জায়গাটা হয়ে গেছে এটা অন্ধের হাতি দেখার মতো। যার যেখানে যে সুর ধরছে সে বলছে হাতিটা হচ্ছে এরকম, যে পা ধরছে সে বলছে হাতিটা এরকম। জুলাইয়ের অঙ্গীকারের জায়গায় যার যেখানে যতটুকু সুবিধা সে ঠিক ততটুকুই অ্যাড্রেসটা করছে। আমি এদের দ্বন্দ্বের জায়গাটা, এই যে লোকাল গভর্নমেন্ট, হঠাৎ করে সিদ্ধান্ত হলো যে উপজেলা পরিষদে এমপিদের জন্য অফিস দেওয়া হবে। সরকারি দল এবং বিরোধী দল তারা একমত হয়নি, জি হয়েছে, উচ্ছ্বাসের সাথে হয়েছে। এটা তো একটা বেসিক জায়গা যে আমি লোকাল গভর্নমেন্টকে স্বাধীনভাবে কাজ করতে দিব। আমি আপনাকে মনে করে দিই, একজন এমপি যখন একটা উপজেলা পরিষদের ভবনের মধ্যে একটা অফিস নিয়ে বসবে, স্বাভাবিকভাবে সেখানকার যে কর্মকর্তা কর্মচারীরা থাকবেন তারা একটা মানসিক মনস্তাত্ত্বিক চাপের মধ্যে থাকবেন। কারণ এমপি মানেই তো তিনি একা না, তার বিরাট বহর, বিরাট বাহিনী সেখানে গিয়ে থাকবে। তিনি এখান থেকে ফোন করছেন টিএনওকে, টিএনও দৌড়ে তার কাছে আসছে। ওখানকার যে ওই পরিকল্পনা কর্মকর্তা আছেন তার কাছে ফোন করছেন, সেখানে থানায় ফোন করছেন। অর্থাৎ একটা মনস্তাত্ত্বিক চাপ তৈরি করে পুরো লোকাল গভর্নমেন্টটাকে আস্তে আস্তে নিয়ন্ত্রণে নেওয়া। এই যে পয়েন্টে আপনি কোনো বিরোধিতা দেখেছেন? না। আমরা অনেক দিন ধরে শুনেছি যে আমাদের পার্লামেন্ট শেখ হাসিনার নেতৃত্বে ভারতীয় দালালরা পার্লামেন্ট দখল করে আছে। গণঅভ্যুত্থানের ভেতর থেকে আপনি তাদেরকে বিদায় করে দিয়েছেন। তাহলে এখন পার্লামেন্টে যারা আছে তারা বাংলাদেশি দালালরা পার্লামেন্টে আছে, তাই তো? ভারতীয় দালালদেরকে বিদায় করেছেন। আচ্ছা, আমার পার্লামেন্টে আমার আগের যে সরকার, সেই সরকার একটা চুক্তি করে গেছে যে আমি আমার পকেটের টাকা দিয়ে কার কাছ থেকে কি পণ্য কিনবো আর একজনের কাছ থেকে অনুমোদন নিতে হবে। এর থেকে আত্মমর্যাদা হানিকর কোন চুক্তি কি হতে পারে? আমি রাশিয়ার কাছ থেকে তেল কিনবো, আমেরিকার কাছ থেকে আমার পারমিশন নিতে হবে। পার্লামেন্টে সরকার এবং বিরোধী দল অনেক বিষয় নিয়ে কথা বলে। এই জায়গাটা কি আপনি তাদের কাছ থেকে একটা শব্দকে এখন পর্যন্ত শুনেছেন? আমি ধরে নিলাম অ্যাবসলিউট মেজরিটি আছে সরকারি দলের। সরকারি দল এই চুক্তি নিয়ে কি করবে? গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেছেন যে আমরা আপাতত এটি বাতিল করব না। হ্যাঁ, তারা বাতিল করবেন না, পরশুদিন বলেছেন। কিন্তু এই ইস্যুটা পার্লামেন্টে তোলা যেত না? যেত। অন্তত আমরা দেখতে পারতাম, আলোচনাটা হওয়া উচিত ছিল যে আমেরিকার কাছ থেকে কেন আমাকে $75 বেশি দিয়ে প্রতি টন গম কিনতে হবে, আমি অন্য কোথা থেকে কিনতে পারবো না। আগামী 50 বছর আমাকে আমেরিকার কাছ থেকে এলএনজি কিনতে হবে নির্দিষ্ট একটা প্রতিষ্ঠানের কাছ থেকে। এই যে চুক্তিগুলো, এই চুক্তিগুলো নিয়ে কি আপনি আলোচনা শোনেন? আপনি যখন বাজার করতে যান 1 কেজি ঢেঁড়স আপনি 50 টাকায় কিনছেন, অথচ এই ঢেঁড়সটা যখন যে কৃষক উৎপাদন করছে সে পাচ্ছে 15 টাকা। আপনার ঢাকা পর্যন্ত আসতে সেটি হয়ে যাচ্ছে 60 টাকা, 70 টাকা, 80 টাকা। এই যে কারণটা কি? পথে পথে চাঁদাবাজি, অব্যবস্থাপনা ইত্যাদি। আপনি কি পার্লামেন্টে এটা নিয়ে আলোচনা শুনেছেন? আপনি 12 তারিখে 2টো নির্বাচন হয়েছিল। একটা হচ্ছে গণভোট, যে গণভোটের ভেতর থেকে আপনি জুলাইয়ের স্পিরিটকে ধারণ করে আপনি আপনার এখানে কতগুলো সংস্কার করবেন। আর আরেকটা হয়েছিল যে আপনি যদি পাওয়ারে যেতে পারেন আপনি দেশের জন্য কি কি করবেন। আপনার ইকোনমিক সেক্টর, আপনার সোশ্যাল সেক্টর, এডুকেশন, বিভিন্ন জায়গায় আপনি বলেছিলেন। বিএনপি
তারা একটা কর্মসূচি দিয়েছিল। জামাত 26টা মোটা দাগে কর্মসূচি এবং তার অধীনে অনেকগুলো প্রতিশ্রুতি ছিল। আমি সেই প্রতিশ্রুতি নিয়ে কেন কথা শুনি না? আমার এখানে হামের টিকা নিয়ে আপনি দেখেন 134টা শিশু গণ অভ্যুত্থানের সময় জুলাইয়ে মারা গিয়েছিল, তাদের উপরে ভিত্তি করে অন্তর্বর্তী সরকার, অথচ প্রায় 200-র বেশি শিশু মারা গেল, পার্লামেন্টে 1 মিনিট নীরবতা কেন পালিত হলো না? তাদের জন্য 1 মিনিট দোয়া কেন করা হলো না? কারণ হচ্ছে তারা গ্রামের শিশু, গরিবের সন্তান। এই শিশুরা যদি গুলশান বনানীর কারো সন্তান হতো, আপনি এই শহরে সবাইকে দেখতেন আজাদ মসজিদের সামনে দলে দলে গিয়ে জানাজায় দাঁড়িয়েছে, কারণ এ ধনীর সন্তান। আমার এখানে গরিবের প্রশ্নে, আমার এখানে শিক্ষার্থীর প্রশ্নে আপনি 26টা তরুণ মধ্যপ্রাচ্যে সাগরে ভেসে গেল, সিলেট সুনামগঞ্জে তাদের বাড়ি। এই তরুণরা জুলাই রাস্তায় নেমেছিল। আপনি বলেছিলেন তোমার কর্মসংস্থানের ব্যবস্থা করব, আপনি বলেছিলেন তোমাকে চাকরি দিব। এই ইস্যুটা পার্লামেন্টে ওঠে না কেন? আপনি একটা সেট আপ তৈরি করে ফেলেছেন। পরিবর্তন মানেই হচ্ছে আমার ওই যে পত্রিকায় যেটা লেখা, বইয়ের যে ভাষা, সেটা। মানুষের জীবনে এই পরিবর্তনগুলো আপনাকে কেন স্পর্শ করে না? কারণ হলো আপনার যে ইকোনমিক যে পলিসি, আপনার যে এক্সটার্নাল যে পলিসি, সেই পলিসিটা কি? আমেরিকাকে খুশি করতে হবে। আমেরিকাকে অখুশি করার হোক, এটা কেউ চায় না, এবং চায় না বলেই আজকে ভারতের বিরুদ্ধে আমাদের অনেক ধরনের অভিযোগ ছিল, এবং এটি বলার পরে আপনি দেখবেন আপনার এই যে অনুষ্ঠানের যে কমেন্টস, যেখানে অনেকে আমাকে গালাস করবে। কেন করবে? হচ্ছে যে আমেরিকার কথা বললাম। ভারতের সাথে যে চুক্তিগুলো, সেটি যদি দেশের স্বার্থ বিরোধী হওয়ার জন্য আপনি আওয়ামী লীগকে আসামির কাঠগড়ায় দাঁড় করান, তাহলে এই চুক্তির জন্য ডক্টর ইউনূসকে কেন আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন না? এবং যখনই এটি বলবো, তখন আরেকটা কাউন্টার যুক্তি আসে, খলিলুর রহমান এই কাজটি করেছে। ইয়েস, খলিলুর রহমান করেছে। একটা সড়ক দুর্ঘটনার জন্য একটা বাস যখন দুর্ঘটনার কবলে পড়ে, আপনি কি কেবলমাত্র কন্ডাক্টরকে তার জন্য দায়ী করবেন? ড্রাইভারের কোনো দায়ী নেই? এই যে দাসত্বের যে চুক্তি, এই চুক্তির সাথে ডক্টর ইউনূস কি তিনি এটি জানতেন না? জানতেন। এবং ক্ষমতা ছাড়ার আগে 1 বছরের জন্য যে তিনি যে রাষ্ট্রীয় সুবিধাটা নিয়েছেন, কেউ নিয়ে এটি কথা বলছে? কেউ কথা বলছে না। কারণ প্রত্যেকেই ডক্টর ইউনূসের এই যে আকাশগুলোর শেষ মুহূর্তের কম বেশি বেনিফিশিয়ারি। সেই কারণে এই যে বিরোধটা দেখছেন, এই যে দ্বন্দ্বটা দেখছেন, এটা একটা সাময়িক সময়ের জন্য।